মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা আছি এখন মহিষের বাথানে। আসলে কি মহিষের বাথানে আছি? তা কিন্তু নয়। আছি ঢাকা জেলার ভেতরে সাভার উপজেলায়। সাভার উপজেলায় BLRI নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। মূলত গবেষণা করাই তাদের কাজ। যে মহিষগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়ান জাতের একটি মহিষ। তবে তাদের কাছে আছে নানান জাতের মহিষ। তবে কথা বাড়াবো না, আজকে জানতে হলে আপনাদেরকে বিভিন্ন জাতের মহিষ সম্পর্কে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। চলে যাই আমরা আজকের মূল আয়োজনে। বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে গবাদি পশু পালন হয়ে আসছে, মহিষ তার মধ্যে অন্যতম। বিশ্বে মহিষের সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে দক্ষিণ এশিয়ায়, এবং তার মধ্যে ভারত ও অন্যান্য এশীয় দেশগুলিতে রয়েছে এই মহিষ, যেখানে বিশ্বের প্রায় 97% মহিষের বাস, এবং ভারত একাই প্রায় 57% মহিষ, যা 10 কোটিরও বেশি। এর মূল এলাকা হচ্ছে ভারত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া যেমন থাইল্যান্ড। বিশেষ উল্লেখের মধ্যে 57% মহিষ পাওয়া যায় শুধুমাত্র ভারতেই। মহিষের উৎপত্তি মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীন অঞ্চল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি সাভারের BLRI-তে, যেখানে মূলত নানান ধরনের প্রাণী পশু নিয়ে গবেষণা করা হয়। তো আমার সাথে আছেন মোহাম্মদ আসাদুল আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এবং তিনি একটি প্রকল্পেরও উপপ্রকল্প পরিচালক হিসেবে আছেন। তো কেমন আছেন আপনি? জি, ভালো। তো আমরা তো জানি বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল এলাকায় আসলে একটু খালবিল বা নদী আছে, চরাঞ্চল আছে, সেখানে খুব ভালোভাবেই মহিষ পালন করা যায়। তবে এই যে আপনারা গবেষণা করছেন অনেক দিন ধরে, এবং ইতিমধ্যে যেটা বললেন প্রকল্প চলমান 2020 সাল থেকে প্রায় 4-5 বছর হয়ে গেল। তো কি ফাইন্ডিংস পেলেন আমাদের কৃষকদের জন্য, চাষিদের জন্য, উদ্যোক্তাদের জন্য, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কয়টা জাতের মহিষ আসলে আমাদের দেশে আছে আর কি? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে দুই জাতের মহিষ আছে, এটা হলো একটা রিভার বাফেলো এবং একটা সোয়াম বাফেলো। আর কোন জাতটা ভালো বেশি? তো আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশের জন্য রিভার বাফেলোটা ভালো, পারফেক্ট, উপযুক্ত। এবং আমরা যদি টোটালি চিন্তা করি যে মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্প থেকে যে কাজগুলো হচ্ছে, আমরা আসলে বেসিক্যালি 3টা জিনিস নিয়ে কাজ করছি। একটা হলো যে রিভার বাফেলো, যেটা দেশীয় মহিষ। আরেকটা হলো যে দেশীয় মহিষের সাথে মুরার ক্রস। আপনারা জানেন যে ইন্ডিয়ার যে জাতটা আছে, যে মুরার ক্রস আছে, সেটা আমরা কিছু প্রিবিট নিয়ে আসছি, ওটার মধ্যে আমরা মুরা ক্রস করছি, এবং মুরার যে প্রিবিটটা নিয়ে আসছি সেটা নিয়েও কাজ করছি। মূলত 3টা জিনিস নিয়ে আমরা কাজ করছি। এটা হলো, তবে এই গবেষণাটা শুরু হয়েছিল কবে থেকে ঠিক? গবেষণাটা শুরু হয়েছে আসলে মহিষ নিয়ে কাজ করছে BLR অনেক আগে থেকেই। তো এই প্রকল্পটা 2020 সাল থেকে চলমান আছে। প্রকল্পটা, জি। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকারভাবে মহিষের পাল হেঁটে চলেছে, এবং আমরা জানি যে কয়েকটা পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে মহিষগুলো মাঠে চড়ে চড়ে খায়। এবং এই যে জাত দেখতে পাচ্ছেন যেই মহিষের, সেটা হচ্ছে মুর্রা জাতের, এবং এটা মূলত ভারতের একটি জাত। তার সাথে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই জাতের মহিষ নিয়ে গবেষণা করছে BLRI, যেটি সাভারে অবস্থিত। তো এই মহিষগুলোর ব্যাপারগুলো একটু খেয়াল করেন। যখন ওরা খাচ্ছে, দলগতভাবে খাচ্ছে, এবং এদের মধ্যে একটা ষাঁড় অর্থাৎ ছেলে পুরুষ ছেড়ে দেওয়া হয়, কেননা যতটুকু জানা গিয়েছে যে এই যে পুরুষ ষাঁড়টি ছাড়ার পেছনে কিছু কারণ আছে। গরুর ক্ষেত্রে আমরা যেটা সহজেই বুঝতে পারি, কিংবা আমাদের খামারি যারা আছেন সহজেই বুঝতে পারেন, মহিষের ক্ষেত্রে এটা কিন্তু একটু ব্যতিক্রম। এই কারণে একসাথে ছেড়ে দেওয়া হয়। যেই মহিষটা হেঁটে আসে, অর্থাৎ প্রেগনেন্সিতে যাবে, সেটা টের পান তারা। পৃথিবীতে মহিষের স্বীকৃত 11টি প্রজাতি রয়েছে। BLRI
মাইতে বর্তমানে দেশীয় জাতের নদীর মহিষ এবং জলাভূমির মহিষ রয়েছে। এছাড়াও ভারতীয় মুর্রা জাতের মহিষ রয়েছে, আছে নীলরাভি সহ আরও অন্যান্য জাত। পাশাপাশি দেশীয় জাতের মহিষের সাথে মুর্রা জাতের মহিষের সংকরায়নের ফলে নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। আচ্ছা, এই যে ধরেন আপনারা গবেষণা করছেন মহিষ নিয়ে, এবং আমরা তো জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নদীয়ার মহিষটা, যেটা বলে নদীর মহিষ, উচ্চতায় কম বা বারে একটু কম। সেক্ষেত্রে আপনারা তো এখন গবেষণা করছেন আরও কতগুলো জাত নিয়ে। তো আর কি কি জাত নিয়ে করছেন গবেষণা, এবং আসলে কেন একজন উদ্যোক্তা এই মহিষটা পালন করবেন? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে আমাদের যে গবেষণাগুলো চলতেছে 3 জাতের মহিষ নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে একটা হলো নদীর মহিষ, একটা হলো যে মোরা মহিষ, এবং আরেকটা হলো যে ক্রস, মোরা ক্রস, যেটা যে দেশীয় জাতের সাথে মোরা ক্রসের একটা মহিষ। এই 3টা জাত নিয়ে কাজ করছি। আসলে মহিষ আমরা কেন লালন পালন করবো, সেটা যে প্রশ্নটা করেছেন, সেটা হলো যে মহিষের যদি আমরা চিন্তা করি যে গরু যে খাবারগুলো ওয়েস্টেজ করে সেই খাবারগুলো মহিষ খায়, তার মানে মহিষ খুব রাফ এবং ওয়েস্টেজ খাবারগুলো সে সহজে হজম করতে পারে। দ্বিতীয়ত হলো মহিষ থেকে যে আমরা দুধ পাই, কম্পারেটিভলি যে গরুর যে দুধের ফ্যাট পার্সেন্টেজ থেকে 3 থেকে 4%, মহিষের 7 থেকে 8% হয়। যেটা থেকে যদি আমরা প্রোডাক্ট তৈরি করি, আমরা যদি ঘি করি, চিজ করি, আপনারা জানেন যে ফ্যাট পার্সেন্টেজ বেশি লাগে। তো ওই ক্ষেত্রে কিন্তু মহিষটা খুবই ভ্যালুবল। দুই হলো মহিষের যে মাংসটা আছে সেটা ইন্টারমাসকুলার ফ্যাট কম থাকে কম্পারেটিভলি গরুর চেয়ে। তো এখানে উপকারী এবং স্বাদেও ভালো। আমরা যেটা বলি যে মহিষের মাংস হার্ড বা শক্ত, আসলে আমরা কোন এজের মহিষটাকে জবাই করছি, স্লটে করছি এবং মাংসটা খাচ্ছি, সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা যদি একটা স্টেজে 2 বছর বা 2.5 বছর বয়সের মহিষকে আমরা যদি জবাই করে মাংস খাই, সেই মাংসটা কিন্তু হার্ড না, খুবই টেস্টি এবং ওটার ফাইবারও কম থাকে। আলটিমেটলি এটার উপকারিতা অনেক বেশি, এটা একটা দিক। আর আমরা যেটা বলবো যে খামারের লেভেলে আপনি যেটা বলছেন যে মহিষকে লালন পালন করবো, মহিষ যেহেতু যে কোনো পরিবেশে সে সার্ভাইভ করতে পারে, খাপ খেয়ে নিতে পারে সহজে। আমি সেই জন্য বলি যে মহিষটাকে আসলে উপকূলীয় বলেন, চরলেখা বলেন, এগুলো সার্ভাইভ করতে পারে। এই জায়গায় মহিষগুলো সহজে পালন, আবহাওয়া যেমনই হোক, হঠাৎ প্রচুর বৃষ্টি হচ্ছে তাতে সমস্যা নেই, ঝড় হচ্ছে তাতেও সমস্যা নেই, কিন্তু গরু তো সহজেই অসুস্থ হয়ে যায় সে সকল কারণে। জি, এই একটা চমৎকার একটা কথা বলছেন, অসুস্থ হয়ে যায়। মহিষের ডিজিজ রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক বেশি কম্পারেটিভলি গরুর চাইতে, যার জন্য মহিষটাকে আমরা বলি সব দিকেই লাভজনক, এবং এর জন্য এটাকে বলা হয় যে ব্ল্যাক গোল্ড। BLRI মোটামুটি যেদিকেই চোখ যায় যেন এক প্রকৃতির ছোঁয়া। প্রকৃতির ছোঁয়া এ কারণেই যে মহিষের পালগুলো যখন ছুটে বেড়ায়, তখন মহিষের গাছে নানাবিধ পোকামাকড় খেতে বকের দলগুলো ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। এ দৃশ্য দেখে মনে হয় সত্যিই এ যেন ঢাকা জেলার মধ্যে এক গ্রামে চলে এসেছি। আমাদের দেশে আমরা জানি আমরা ডিম এবং মাংস উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়েছি, দুধে কিন্তু আমরা এখনও পিছিয়ে আছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা গরুর পাশাপাশি মহিষকে আমরা প্রাধান্য দেই এবং মহিষকে জাত উন্নয়নের কাজে লাগাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মহিষ থেকে ইন্ডিয়ার মতো আমরা অনেক দুধ পেতে পারি। আমরা একটা প্রকল্পের মাধ্যমে, মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়া থেকে আমরা মুর্রা জাতের মহিষ নিয়ে এসেছি, 45টা গাভী এবং 5টা ষাঁড়। এই মহিষগুলো 15 থেকে 20 লিটার দুধ দেয়। গরুর মতো মহিষের খামারও করতে পারবে। এখন শুধু চর অঞ্চলেই কিন্তু মহিষ লালন পালন করে না, খামারিরা কিন্তু এখন বাড়িতে তাদের মহিষ লালন পালন করে, 4টা 5টা 10টা মহিষও তারা লালন পালন করে। সেই ক্ষেত্রে দেখা যায় যেসব খামারিরা আসলে একটু সচ্ছল, যাদের একটু জমি জমা আছে, কোনো যেন পতিত জমি না থাকে, সেই জমিগুলোতে যদি ঘাস চাষ করে, তাহলেই কিন্তু আমাদের মহিষগুলাকে লালন পালন করা খামারিদের জন্য মানে সাশ্রয়ী হবে এবং তারা খামার করে লাভ করতে পারবে। সাধারণত মহিষের খাদ্যাভ্যাস গরুর থেকে বেশ ভালো, অর্থাৎ গবাদি পশুকে খাওয়ানোর পর উচ্ছিষ্টাংশ আমরা সহজেই মহিষকে খাওয়াতে পারি। তাছাড়া নানান ধরনের লতাপাতা তো খেয়েই থাকে। দর্শক, কি দেখছেন? কালো কালো ঘোলা পানিতে গোসল করছে। এরা কারা? এরা হচ্ছে মহিষ। আমরা জানি যে
পরিবেশের দিক বিবেচনা করে মহিষ হইতে পারে সবচাইতে ভালো একটা পশু, যাকে আমরা সহজেই লালন পালন করতে পারি যদি একটু জলা থাকে। যেহেতু আমাদের দেশ নাতিশীতোষ্ণ এবং ষড়ঋতু, সাথে ঋতুর বৈচিত্র্যতাও আছে, তাই মহিষ পালন হতে পারে খুব সহজলভ্য এবং খুব কম খরচে। যদিও সরকারি প্রতিষ্ঠানের উচিত এই সকল মহিষের জাত বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে দিয়ে দেয়া, যাতে করে খুব সহজেই তারা 10টা বা 20টা মহিষ নিয়ে শুরু করতে পারেন সেই ব্যাপারটি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনি গাভী পালেন, ছাগল পালেন আর মহিষ পালেন, সেখানে সবুজ ঘাস প্রয়োজন এবং তার সাথে দানাদার খাবারও প্রয়োজন। তো আমার সাথে আছেন কৃষিবিদ মানিক মিয়া। তো আপনি তো মূলত এই মহিষ নিয়ে যে কার্যক্রম চলছে বিএলআরআইতে, সেখানে এই ঘাস ব্যাপারটা এবং দানাদার যে ব্যাপারটা খাবার আছে সেটা দেখেন। তো এটা নিয়ে একটু বলেন যে আসলে কিভাবে কি করছেন এবং কিভাবে কি দিচ্ছেন। কারণ আমরা একটা ব্যাপার জানি, গবেষণা প্রতিষ্ঠানে যে গবেষণালব্ধ যে ব্যাপারটা ফলাফল বের হয় সেটা কিন্তু কৃষক পর্যায়ে কমে যায় অনেক কারণে, সেটার একটা কিন্তু এই খাদ্য তালিকার কারণেও হয়। তো এটা একটু বলেন। আমরা মূলত মহিষের খাদ্য ব্যবস্থাপনার উপরে কিছু কাজ করেছি এবং বিশেষ করে আপনারা জানেন যে মহিষ হচ্ছে গ্রেজিং অ্যানিমাল। সে গরুর তুলনায় 5 থেকে 10% মতো ফাইবারটাকে বেশি ডাইজেস্ট করতে পারে, এটা তার ইনবিল্ট ক্যাপাসিটি। তো খামারি পর্যায়ে সাধারণত খামারিরা মহিষকে উন্মুক্ত এরিয়াতে গ্রেজিং করেই লালন পালন করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা মহিষের খাদ্য ব্যবস্থাপনার উপরে বেশ কয়েকটি কাজ করেছি। তার ভিতরে একটা ছিল আমাদের মহিষ পালনের রোটেশনাল গ্রেজিং পদ্ধতি। সেটা আমরা উচ্চ ফলনশীল ঘাস, পাকচং ঘাস ব্যবহার করে 25 দিন বয়সে আমরা এই পাকচং ঘাসে গ্রেজিং করেছি এবং সেখানে প্রায় আমিষের পরিমাণ থাকে 18 থেকে 20%, যেটা ইকুইভ্যালেন্ট টু কনসেন্ট্রেট। পাকচং ঘাসটা একবার লাগানোর পর কতদিন পর্যন্ত আসলে থাকে বা কৃষক কেটে কেটে খাওয়াইতে পারে আর কি? পাকচং ঘাস হচ্ছে বহুবর্ষজীবী ঘাস। পাকচং ঘাসের প্লট একবার তৈরি করলে এটা অনায়াসে 3 থেকে 5 বছর পর্যন্ত এটা, এবং এটা তো উচ্চতা অনেক প্রোডাকশন থাকে। এবং এর পাশাপাশি আমরা খামারিদের উদ্বুদ্ধ করার জন্য বা তাদেরকে মাঠ পর্যায়ে আমরা গবেষণা ট্রায়াল পরিচালিত করেছি এবং তাদেরকে দেখিয়েছি যে আমরা সবচেয়ে কম খরচে, বিশেষ করে 100 কেজি দৈহিক ওজনের জন্য 400 গ্রাম করে দানাদার খাদ্য যদি সরবরাহ করা যায়, তাহলে ল্যাকটেটিং বাফেলো যেগুলো তাদের প্রায় 30%-এর মতো দুধ উৎপাদন বৃদ্ধি পায়, যেটা অর্থনৈতিকভাবে লাভজনক। আপনি যেই প্রাণী পালেন না কেন, সেখানে রোগবালাই এবং তার চিকিৎসা ব্যবস্থা অবশ্যই থাকা লাগবে। সুপ্রিয় দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা। আসলে কি তাই? কিন্তু তা না, এগুলো হচ্ছে মহিষের বাচ্চা। আমরা অনেক সময় অনেক প্রাণীকে দেখি, মনে করি সেটা মহিষ বা গরু বা অন্য কিছু। তবে সেক্ষেত্রে গয়াল থেকে শুরু করে নানান জাতের এ ধরনের তৃণভোজী প্রাণী আমাদের দেশে পালন হয়ে আসছে, শখের বশে আবার বাণিজ্যিকভাবেও। তো আমার সাথে এখন আছেন ডক্টর অভিরূপ ভূষণ পাল, যিনি মূলত চিকিৎসা নিয়ে কথা বলবেন আপনাদের সামনে। আমরা জানি যে কোনো প্রাণী হোক না কেন, চিকিৎসার একটা ব্যাপার আছে। লিভিং বডি অর্থাৎ জীবন্ত কোনো কিছুর চিকিৎসা লাগবে। হয়তো কিছু জিনিস একা একাও সেরে যায় প্রাকৃতিকভাবে, সেটা আলাদা ব্যাপার। তো মহিষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি কিছু বলতেন। আমরা সচরাচর যেটা দেখি, মহিষের রোগবালাই গরুর তুলনায় তুলনামূলকভাবে অনেক কম। সাধারণত আপনার বাণিজ্যিকভাবে হোক বা আমাদের দেশে যে চরাঞ্চলে যে এক্সটেন্সিভ রিয়ারিং সিস্টেমে যেভাবে মহিষ লালন পালন করা হয়, উভয় ক্ষেত্রেই দেখা যায় যদি দুটি জিনিসকে যদি আমরা প্রায়োরিটি বেসিসে দেখি, প্রাধান্য দিই, একটি হচ্ছে কৃমিনাশক, সঠিক সময়ে কৃমিনাশক প্রদান করা এবং সঠিক সময়ে যে ইনফেকশাস ডিজিজগুলো আছে এগুলোর আপনার ভ্যাকসিনেশন করা। ভ্যাকসিনেশন টিকা প্রদানটা বাছুরের কয় মাস বয়স থেকে শুরু করতে হয়? মহিষের বাছুরের ক্ষেত্রে কৃমিনাশক প্রদান করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাছুরের যখন তার জন্ম হয়, জন্মের পর নবজাতক বাছুরে আপনার টক্সোকারা বিসুরুলাম, টক্সোকারা স্পেসিসের একটা কৃমির পরিমাণের আধিক্যতা অনেক বেশি দেখা যায়, যেটা হচ্ছে আমরা বলি ট্রান্সপ্লাসেন্টাল এবং হচ্ছে ট্রান্সমেমারি, এটা ট্রান্সমিশন হয়।
মায়ের দুধের মাধ্যমে এবং যখন মায়ের গর্ভে থাকে তখন হচ্ছে বাছুরের এই শরীরে চলে আসে। তো যার কারণে এই মহিষের বাছুর, নবজাতক বাছুরে যখন জন্ম হয় এরপরে কাফ স্কাউট দেখা যায়, যেটাকে আমরা ডায়রিয়া বলে থাকি। এবং বাছুরের সবচেয়ে বেশি ডায়রিয়া এবং নিউমোনিয়া, এটা হয় বেশি, এই দুটি রোগ সবচেয়ে বেশি হয়। এই জন্য আমরা যদি সঠিক সময়ে, যেমন 7 থেকে 10 দিনের মধ্যে যদি আমরা জন্মানোর যদি কৃমিনাশক প্রদান করি, তাহলে হচ্ছে এই আপনার যে বাছুরের গোল কৃমি, যেটার মধ্যে সবচেয়ে বেশি টক্সোকেরা স্পেসিস থাকে, তো এই গোল কৃমি সমূহকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা জানি একটি খামারের ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে সবচাইতে জরুরি বিষয়, অর্থাৎ আপনি কিভাবে সেই গোবরগুলো এবং বর্জ্যগুলো কিভাবে এটিকে রিসাইকেল করবেন সে বিষয়টি খেয়াল রাখতে হবে। দর্শক, আপনারা জানেন আমরা যেই প্রাণী বা পশু বা যা কিছুই পালি না কেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। সেই ওয়েস্টগুলো আমরা কিভাবে কি করব সেই ব্যাপারগুলো। তো আমার সাথে আছেন মোহাম্মদ ইফতেখার, যিনি মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে বিএলআরআইতে কাজ করছেন। তো আপনি একটু বলেন যে মহিষের এই গোবর দিয়ে বা কিভাবে কি করছেন সেই ব্যাপারটি। দেখেন, আমাদের মহিষ খামারে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য আমাদের উৎপাদিত হয়, যেরকম গরুর গোবর, এবং হচ্ছে প্রতিদিন সকালবেলা আমরা যখন শেডগুলো ক্লিন করি তখন প্রচুর পরিমাণে আমাদের খাবারের উচ্ছিষ্টাংশ বা যেটাকে আমরা লেফট ওভার বলি, প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়। সেইগুলো দেখা যাচ্ছে যদি আমরা ভালোভাবে ম্যানেজ করতে না পারি, সেটা পরিবেশের জন্য ক্ষতিকর কারণ হিসেবে হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে উচ্ছিষ্ট খাবার যেটা বেঁচে যাচ্ছে লেফট ওভার, সেটার সাথে মহিষের গোবরকে মিক্স আপ করে, এবং এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা অর্গানিক সারে আমরা প্রোডাকশন করার জন্য। আবার এদিকে দেখলাম বায়োগ্যাসও মনে হয়। হ্যাঁ, আমরা বায়োগ্যাসও এটা কি সাপ্লাই হচ্ছে ভিতরেই না কোথায়? হ্যাঁ, বায়োগ্যাস দিয়ে আমাদের যে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে, এবং আমাদের জেনারেটরগুলো এখান থেকে আমাদের সাপ্লাই, এই বায়োগ্যাসের ইলেকট্রিসিটি দিয়ে জেনারেটরগুলো আমরা রানিং করতেছি আর কি। রানিং করছেন। তো এটার কোনো ব্যাপার আছে যে গরুর গোবর থেকে মহিষের গোবরে এটা তৈরির, মানে ভার্মি কম্পোস্ট এবং বায়োগ্যাস তৈরিতে বেশি লাভবান হওয়া যায়, এমন কোনো কি রিসার্চ বা গবেষণা করে পেয়েছেন? আমাদের যে গবেষণাটা চলমান আছে, মহিষের গোবর থেকে গরুর গোবরের প্রোডাকশনে হচ্ছে নিউট্রিয়েন্ট কোয়ালিটি স্লাইটলি হালকা একটু বেশি আসছে গরুতে। হ্যাঁ, গরুতে একটু বেশি আসছে, যেটা হচ্ছে আমাদের মহিষে কম। কিন্তু আমরা যখন লেফট ওভারটা ইউজ করতেছি তখন হচ্ছে আবার হচ্ছে এটার কোয়ালিটিটা আবার বুস্ট আপ হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে আবার গরুর গোবর থেকে নিউট্রিয়েন্ট কোয়ালিটিটা আমাদের মহিষের গোবর ভার্মি কম্পোস্টে আমরা বেশি পাচ্ছি। আরেকটা ব্যাপার, আমাদের খামারে প্রতিদিন যে পরিমাণে পানি ব্যবহার করা হয়, গ্রাউন্ড ওয়াটার, সেটা দেখবেন যে ড্রেনেজ হয়ে আমরা চলে যাচ্ছে। এই ড্রেনেজ, এই অব্যবহৃত পানিটা আমরা ব্যবহার করে উইদাউট কেমিক্যাল ফার্টিলাইজার বিকল্প হিসেবে আমরা কিন্তু ফডার চাষে ইউজ করতেছি। এগুলো অলমোস্ট সিমিলার আমাদের প্রোডাকশন পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহারটা কমে আসতেছে, এবং এটা কৃষকের জন্য অনেক উপকারী। এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক গবেষণা প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তবে গবেষণা প্রতিষ্ঠানকে আরো বেশি এগিয়ে আসতে হবে, তাহলে আমাদের ভোক্তা যারা আছেন, আমাদের উদ্যোক্তা যারা আছেন, তারা বেশি লাভবান হতে পারবেন। আমরা জানি যে গবেষণা প্রতিষ্ঠানে যে পরিমাণ টাকা ব্যয় হয়, সেই অনুযায়ী কতটাই বা কাজ করেন তারা, তা কিন্তু প্রশ্ন করাই যায়। তবে যাই হোক, এগিয়ে যাক আমাদের দেশ, এগিয়ে যাক আমাদের দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছিলাম মহিষ নিয়ে। আমরা জানি অনেক আগে বাংলাদেশের একটা ঐতিহ্যের সাথে জড়িত ছিল এই মহিষ। বর্তমানেও মোটামুটি অনেক জায়গায় এটি পালন করা হচ্ছে, তবে বাণিজ্যিক যে খামার অনেক বেশি আছে তা কিন্তু নয়। আজ এসেছিলাম ঢাকা জেলার সাভার উপজেলায়। এখানে রয়েছে বিএলআরআই নামের একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে নানাবিধ প্রাণী নিয়ে গবেষণা করা হয়। তবে আজকে চেষ্টা করেছি এই মহিষ নিয়ে তারা কিভাবে কি করছেন, এবং এই মহিষের স্বভাব কেমন, এর দুধ কতটা পুষ্টিকর এবং এর মাংস কতটা পুষ্টিকর, সেই ব্যাপারগুলো জানানোর চেষ্টা করেছি। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।